ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এর সাথে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিও। আর এর আগের ভিডিওগুলো যদি পেতে চাও, অর্থাৎ আগের ক্লাসের ভিডিওগুলো, তাহলে আমার চ্যানেলের ভেতরে গিয়ে চলে যাবে, সেখানে প্লেলিস্টে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে এই ভিডিওতে ক্লাস 4 বাটারফ্লাই আমাদের লেসন 8টা চলছিল, সিস্টার। তো আজকে এই লেসন 8 সিস্টার আমাদের শেষ হবে। পেজ নম্বর হচ্ছে 95 থেকে 96। এখানে অ্যাক্টিভিটি রয়েছে দুটো, কিন্তু এখানে প্যারাগ্রাফ রয়েছে 3টে আমাদের লিখতে হয়েছে। তো 3টে প্যারাগ্রাফ আমি খুব সুন্দরভাবে লিখেছি, তো তোমরা দেখে নাও। চলো ভিডিওটা শুরু করি। তো এখানে যে রাইটিংগুলো বা প্যারাগ্রাফগুলো রয়েছে, তার আগে এখানে ছোট্ট একটা রাইম রয়েছে, অর্থাৎ কবিতা রয়েছে, সেটা আমরা করব। ইটস রাইম টাইম। এটা ছন্দের সময় বা কবিতার সময়। ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ভাষাগুলি। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস। ভাষাতে বিভিন্ন নাম রয়েছে। বাট দেয়ার পারপোজ ইজ দ্য সেম। কিন্তু তাদের উদ্দেশ্য একই আছে। দে গো বিহাইন্ড টাইম অ্যান্ড স্পেস। তারা স্থান এবং কাল পেরিয়ে বহু দূর গিয়েছে। অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস। এবং এই বিশ্বটাকে একটা ক্ষুদ্র স্থানে পরিণত করেছে। তো এটাই মানে হচ্ছে যে ভাষাদের নাম আলাদা হতে পারে, যে বাংলা আর বাংলা ভাষা, হিন্দি ভাষা, এদের ভাষার নাম কিন্তু আলাদা, ঠিক আছে, কিন্তু তাদের পারপোজ অর্থাৎ তাদের যে উদ্দেশ্যটা কী, উদ্দেশ্যটা মনে হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের কথোপকথন, অর্থাৎ মানুষের মনের ভাবটা প্রকাশ করার মাধ্যম একটাই। ভাষা মানে কি? ভাষা মনে হচ্ছে মনের ভাবটা প্রকাশ করার মাধ্যম। যে বাংলা ভাষা তো সে যদি বলে যে যে আমি আজকে স্কুল যাব না, তো হিন্দিতে সে বলবে আজ আজ মে স্কুল নেই যাউঙ্গি, তো সেই একই ব্যাপার, ঠিক আছে। তো সেই আমাকে কি মনের ভাবটা প্রকাশ করতে হচ্ছে, সেটার মাধ্যম হচ্ছে ভাষা, আর কিচ্ছু নয়। সেটা শুধু বলার যে এটা আলাদা হচ্ছে, যে এটা বাংলা ভাষায় বলছে, এটা হিন্দিতে বলছে, যাই হোক, সেটা হচ্ছে আলাদা। কিন্তু আমাদের উদ্দেশ্য কী, যে আমি বলছি মনের ভাবটা প্রকাশ করছি, সেটা এক। এটাই এই ছন্দের মেন উদ্দেশ্য হিসাবে বলেছে। দে গো বিহাইন্ড টাইম অ্যান্ড স্পেস। তারা স্থানকাল পেরিয়ে বহুদূর যায়, অর্থাৎ যুগের পর যুগ ধরে বাংলা ভাষা ব্যবহার হয়ে আসছে। তারা আস্তে আস্তে বাংলা ভাষা অনেক পরিবর্তনও হয়েছে, ঠিক আছে, অনেক চেঞ্জ এসেছে। যেমন এই কথাগুলোর মধ্যে আমরা বাংলা ভাষার মধ্যে ইংরেজি অনেক শব্দ ইউজ করি এখন, যেটা অতীতকালে কেউ করতো না, ঠিক আছে। এরকম যেমন বহু স্থানকাল পেরিয়ে চলে এসছে। অ্যান্ড মেক দি ইউনিভার্স ওয়ান স্মল প্লেস। এবং বিশ্বটাকে একটা ক্ষুদ্র স্থানে পরিণত করেছে, ঠিক আছে। চলো এবার আমরা আজকের প্যারাগ্রাফগুলো করব। লেটস টক। ইমাজিন ইউ আর এ পোস্টম্যান অফ ইউর নেইবারহুড। অর্থাৎ তুমি ভাবো যে তুমি তোমার এলাকার একটা যে একজন ডাকে কাজ করা, অর্থাৎ পোস্টম্যান হচ্ছে যে ডাক সেবক। টেল দি ক্লাস অ্যাবাউট ইউর ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ তুমি তোমার ক্লাসকে তোমার একটা এই আকর্ষণীয় একটা কোনো অভিজ্ঞতা সম্পর্কে বলো। তো সেটা আমি একটা গল্পের আকারে লিখেছি, দেখে নাও। এখানে শুরু করছি যে অ্যাজ এ পোস্টম্যান আই হ্যাভ এ লট অফ ডিউটি। পোস্টম্যান হিসাবে আমার অনেক কাজ রয়েছে। আই অলসো হ্যাভ অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আমার অবশ্য একটা সুন্দর অভিজ্ঞতা রয়েছে, ঠিক আছে। তো এই অভিজ্ঞতাটা সম্পর্কে বলতে বলেছে। তো কী রয়েছে? অলওয়েজ আই হ্যাভ টু গো হিয়ার অ্যান্ড দেয়ার টু ড্রপ লেটার্স অ্যান্ড পার্সেল। অলওয়েজ মানে কি? সর্বদাই। আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হয়। হিয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে। টু ড্রপ মানে ফেলতে। লেটার্স অ্যান্ড পার্সেল অর্থাৎ লেটার যেসব চিঠি আসে এবং পার্সেল আসে, মোড়কগুলো, সেগুলোকে আমাদেরকে কী করতে হয়? এখানে সেখানে গিয়ে দিয়ে আসতে হয়। যাদের নামে এসে তাদের কাছে গিয়ে আমাকে দিয়ে আসতে হয়। এটা পোস্টম্যানের ডাক সেবকের কাজ। ওয়ান ডে একদিন, আই স আমি দেখলাম, এ পার্সেল একটা পার্সেল, দ্যাট ওয়াজ অ্যাড্রেসড অফ মি অর্থাৎ যার অ্যাড্রেস করা হচ্ছে আমার নামে, অর্থাৎ আমার নামে কোনো একটা পার্সেল এসেছে। আই বিকেম সারপ্রাইজ আমি ভীষণ অবাক হয়ে গেলাম। আই টুক দ্য পার্সেল ফ্রম পোস্ট অফিস অর্থাৎ আমি যে পোস্ট অফিসে কাজ করি সেখান থেকে আমার নামে পোস্ট অফিসে আমার নামে একটা চিঠি এসেছে, তো আমার নাম দিয়ে আমাকে সই করে নিতে হচ্ছে। তো আমি পোস্ট অফিস থেকে সেখান থেকে সেই পার্সেলটাকে নিলাম। আফটার ওপেনিং ইট এটাকে খুললাম। ইট আই ওয়াজ সেন্ট এ নিউ মোবাইল ফোন বাই মাই আঙ্কেল ফ্রম ইউএস। যা এটা ওপেন করার পর আমি থেকে দেখলাম যে আমাকে আমার ইউএস থেকে আমার একটা যে কী দেখলাম, যে এটা খোলার পর দেখলাম যে এর ভেতরে একটা মোবাইল রয়েছে, নতুন মোবাইল, যেটা আমাকে আমার কাকা ইউএস থেকে আমাকে পাঠিয়েছেন। অর্থাৎ আমার কাকা ইউএসএ থাকেন, সেখান থেকে আমার অ্যাড্রেসের নাম করে এই পার্সেলটা পাঠিয়েছেন। সেই পার্সেলটার ভেতরে কী ছিল? একটা নতুন মোবাইল ছিল। সেই মোবাইলটা আমাকে পাঠিয়েছেন। বুঝে গেল? ইট ইজ দি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স অফ মি। এটাই ছিল আমার কাছে সবথেকে একটা আকর্ষণীয় একটা অভিজ্ঞতা,
ঠিক আছে, এটা খুব একটা বড় হয়নি, ছোট হয়নি, এটা সিম্পল তোমাদের লেখার মতো। তোমরা অন্য কিছুর এক্সপিরিয়েন্স লিখতে পারো, তোমাদের মনের মধ্যে যেটা আসছে। তো আমি এটা মনে হলো এটা লিখলাম। দেখো এটা খুবই সুন্দর হয়েছে। এগুলো মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট রাইটিং নয় বা প্যারাগ্রাফও নয়, এগুলো পরীক্ষার আসার মতো। জাস্ট তোমাদেরকে যে তোমরা কীভাবে লিখতে পারছো কি না সেটা জানার জন্য এসব দেওয়া হয়ে থাকে। এবার অ্যাক্টিভিটি 9 এতে রয়েছে রাইট 5 সেন্টেন্স অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ। যত তুমি যখন বড় হয়ে উঠবে তখন তুমি কি হতে চাও, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্যটা কী, যে তুমি কোন প্রফেশনে চাও সেটা তোমাকে জানতে চাইছে। এখানে দেওয়া রয়েছে ইউজ দি ফলোইং হিন্টসগুলো তোমরা দেখতে পারো বা ব্যবহার করতে পারো। ইউর এম, তোমার লক্ষ্য কী, রিজন ফর চুজিং ইট, এটা কারণ কি তুমি কী জন্যকে পছন্দ করছো, আর ইটস সিগনিফিকেন্স ইন সোসাইটিতে, এর সমাজের কাজ কী। তো সে সম্পর্কে আমি লিখেছি একটা, দেখে না খুবই ছোটো লিখেছি। তো ছোটো হয়নি, এখানে 5টি সেন্টেন্স বলেছিল, আমার এখানে 6টি সেন্টেন্স হয়েছে। তো আমি সবসময় বেশি লেখার চেষ্টা করি একটা, কারণ তোমরা যদি মনে করো যে একটা সেন্টেন্স তোমাদের কঠিন লাগছে সেটা বাদ দিতে পারবে। এর জন্যই আমি একটা অপশান বেশি করে রাখি যে 6টা করে লিখি কি 7টা লিখি, যাতে তোমরা বাদ দিতে পারো। কারণ যদি আমি 5টা লিখি তাহলে তোমাদেরকে সমস্যা হবে যে এই 5টা তোমাদের করতে হবে, যদি কঠিন মনে হয় একটা কোনোটা, তো সেটা সমস্যার ব্যাপার আছে। চলো দেখে নাও কী লিখেছি। হোয়েন আই গ্রো আপ, যখন আমি বড় হয়ে উঠবো, আই উড লাইক টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। মানে আমি বড় হয়ে আমার বড় লক্ষ্য হলো আমি ডাক্তার হতে চাই। তো এখানে তোমরা তোমাদের যেটা ইচ্ছা মনের, তোমাদের লক্ষ্য সেটা লিখতে পারবে। সেটা লিখতে পারো, ডক্টরের জায়গায় ইঞ্জিনিয়ার লিখতে পারো, টিচার লিখতে পারো, বা একটা ক্রিকেটার লিখতে পারো। তো সেটা লিখবে এবং তার কারণগুলো লিখতে হবে, সে কারণটা তো আলাদা হবে না। তো ডক্টর সম্পর্কে যেটা হবে সেটা আমি এখানে লিখেছি। ডক্টর ইজ আওয়ার হেল্পফুল ফ্রেন্ড, অর্থাৎ ডক্টর হলো আমাদের একটা খুবই সাহায্যকারী বা উপকারী বন্ধু। কারণ বুঝতে পারছো কী জন্য, সমাজের মধ্যে দে কিউর দি সিক পিপল, তারা সেই অসুস্থ মানুষদেরকে কী করে, সুস্থ করে তোলে। ঠিক আছে, তাদের কাজই হলো যে অসুস্থ মানুষদের সুস্থ করে তোলা, এটা সবথেকে বড় তাদের উপকার আমরা পেয়ে থাকি। দে অলসো গিভ আস মেডিসিন, তারা আমাদেরকে ওষুধও দিয়ে থাকেন। আই অলসো ওয়ান্ট টু সার্ভ সিক পিপল অ্যান্ড কিওর নিডি পিপল উইদাউট মানি, আমি তাই কী করতে চাই, আমি এই যে অসুস্থ মানুষদেরকে সেবা করতে চাই, এবং যে যারা গরিব মানুষ তাদেরকে ফ্রিতে উইদাউট টাকাতে, অর্থাৎ উইদাউট মানিতে, কোনো টাকা ছাড়াই বা কোনো অর্থ ছাড়াই, তো আমি তাদেরকে সারিয়ে তুলতে চাই। ঠিক আছে, সো আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন ফিউচার, তাই আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। তো এটা হয়ে গেল, যেখানে ওটা সুন্দরভাবে লেখা আছে, দরকার হলে স্ক্রিনশট নিতে পারো, দিয়ে তোমরা লিখতে পারো। তো এবার 9 বিতে রয়েছে এসে একটা রাইটিং রয়েছে, এই রাইটিংটা তোমাদের একটু কাজে লাগবে। রাইট 5 সেন্টেন্স অন দি সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি মোস্ট, অর্থাৎ তুমি কোন সাবজেক্টটা বেশি পছন্দ করো, অর্থাৎ পড়তে বেশি পছন্দ করো, সেই সম্পর্কে তোমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। গিভ রিজন ফর ইউর চয়েস, তোমার পছন্দের জন্য সে কারণটা দেখাও। তো এটা তোমার ফেভারিট সাবজেক্ট হিসাবে যদি করা হয় সেটা তোমাদের একটা ছোট্ট প্যারাগ্রাফ হয়ে যেতে পারে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখো। তো তোমরা এটা যে হেডিং দিতে পারো যে মাই ফেভারিট সাবজেক্ট, সেই হিসাবে করতে পারো যে মাই ফেভারিট সাবজেক্ট, FAVOURITE, ফেভারিট SUBJECT, মাই ফেভারিট সাবজেক্ট, এটা হেডিং দিয়ে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তাও কোনো ব্যাপার হবে না, কারণ এটা যে তোমার প্রিয় সাবজেক্ট সম্পর্কেই কিন্তু এটা লেখা হচ্ছে। তো দেখে নাও কী দিয়ে লিখেছি আমি। দি সাবজেক্ট আই লাইক টু স্টাডি দি মোস্ট ইজ হিস্ট্রি, সেই বিষয়টি যে যেটা আমি পড়তে খুবই পছন্দ করি সব থেকে, সেটা হচ্ছে ইতিহাস। তো এটা তোমাদের নিজেদের পছন্দ লিখতে পারো, আমি ইতিহাসে লিখেছি, এটা আমার মনে হলো। তো আই অলওয়েজ লাভ টু লিসেন ওল্ড স্টোরি, আমি সর্বদাই পুরনো গল্প শুনতে ভালোবাসি, এখন পর্যন্ত ভালোবাসতাম। হিস্ট্রি ইজ দি সাবজেক্ট হুইচ কন্টেন্স এ লট অফ স্টোরি, ইতিহাস হলো এমন একটা বিষয় যেটাতে রয়েছে কী রয়েছে, হুইচ কন্টেন্স এ লট অফ স্টোরি, যেখানে প্রচুর গল্প রয়েছে। ইতিহাস মানেই তো না গল্প, না ইতিহাসে হিস্টোরি, দেখো এখানে তো স্টোরি তো লেখাই রয়েছে, STORY স্টোরি। তোমরা যদি হিস্টোরিটাকে ভাঙো তো HI তারপর স্টোরি STORY হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রি রয়েছে, তো স্টোরি তো যে এখানে স্টোরি রয়েছে প্লাস দিয়ে যোগ করা হলো। তো ইতিহাসের মধ্যেই গল্প রয়েছে, তো ইতিহাসটা হচ্ছে পুরোটাই পুরনো দিনের গল্পের ভাণ্ডার। তার জন্যই আমি কী করি, আমি এই সাবজেক্টটাকে বেশি পছন্দ করি, যে ইতিহাসটার মধ্যে রয়েছে। ইতিহাস সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে রয়েছে অনেক গল্প। আই কাম টু নো অ্যাবাউট দি কিংস
দি এম্পারার, দি ওয়ার্স, দি মুভমেন্টস এটসেট্রা। আরও অনেক লেখা যেত, কারণ অনেক বড় হয়ে যাবে। এখানে খুবই 5টা সেন্টেন্সের মধ্যে লিখতে বলেছে। আমি এখানে 6টা সেন্টেন্স হয়ে গেছে, তাই অনেক বড় হয়ে গেছে। তো এটা মনে হচ্ছে যে আমি এই ইতিহাস সাবজেক্ট সাহায্যে জানতে পেরেছি যে সেই রাজাদের সম্পর্কে, এম্পারার সম্রাটদের সম্পর্কে, ওয়ার্স যুদ্ধগুলো সম্পর্কে, তারপর দি মুভমেন্ট সেই যে বিপ্লবগুলো হয়েছিল, বিদ্রোহগুলো, সেগুলো সম্পর্কে জানতে পেরেছি। অর্থাৎ সেই রাজাদের, অর্থাৎ সেই রাজা অশোক, আলেকজান্ডার, এম্পারর, সম্রাট আকবর, সম্রাট শাহজাহান, তো এই তাদের সম্পর্কে জানতে পেরেছি। তারপর বিভিন্ন যুদ্ধ, যেমন পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপর প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরও যত যুদ্ধ রয়েছে সেগুলো জানতে পেরেছি। তারপর বিভিন্ন মুভমেন্ট, বিদ্রোহ, যেমন মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, ঠিক আছে, ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। মানে জানা অনেক কিছু বিষয় রয়েছে ইতিহাস সম্পর্কে, প্রচুর রয়েছে। সেগুলো তুমি যদি ভালোভাবে জানতে চাও, ইতিহাসটাকে পড়ো, তাকে ভালো রাখবে, ভালোবাসতে শেখো। যে কোনো সাবজেক্ট যখন পড়বে সেটাকে ভালো করে পড়ো আর গভীরভাবে পড়ো। মানে উপরে উপরে পড়লে তোমরা সেটা ভালো লাগবে না, এবং সেটাকে একটা অনীহা সৃষ্টি হবে, যেটা যখন তুমি সেটাকে ভালো করে গবেষণা করে পড়বে, মানে একদম রিসার্চ করার মতো, যে এটা হচ্ছে তো কী জন্য হচ্ছে, ডিটেলস জানতে হবে। উপর উপর পড়লে তো সব সময় সেটাকে তোমার অনীহা সৃষ্টি হবে, কিন্তু যখন ডিটেলস পড়বে তখন সেটা সম্পর্কে তোমার ভালোবাসা জাগবে। এটাই হচ্ছে আসল উদ্দেশ্য বা আসল তোমার হিন্টস যে কোনো পড়ার, ঠিক আছে। তো যাই হোক, তারপর হচ্ছে ইট ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট টু মি। তাই এটা আমার কাছে একটা খুবই আকর্ষণীয় বিষয় আমার কাছে। সো আই লাইক ইট মোস্টলি, তাই এটাকে আমি সবথেকে বেশি পছন্দ করি। বোঝা গেল? তো দেখানো এটা একবার। এবার এখানে কোনো অ্যাক্টিভিটি নেই, এখানে হচ্ছে লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি। কী কাজ করতে বলেছে, যে সাপোজ ইউ হ্যাভ বিন গিভেন দি টাস্ক টু অ্যারেঞ্জ এ প্লে ইন ইউর স্কুল। মনে করো বা ভাবো যে তোমাকে তোমার স্কুলের মধ্যে একটা নাটক পরিচালনা করার দায়িত্ব দেওয়া হলো। বেশ ভালো জিনিস। ডিসকাস দি ফলোয়িং পয়েন্ট উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর মধ্যে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারো বা আলোচনা করো। তাহলে নাটক করতে গেলে প্রথমে আমাদের কী করতে হবে, যে আগে নাটকটাকে চুজ করতে হবে প্রথম। তারপর যারা অভিনীত করবে সে নাটকে অভিনীত সে ক্যারেক্টারগুলোকে, চরিত্রগুলোকে তাদের দেখতে হবে, সেই অনুযায়ী তাদেরকে ক্যারেক্টার আমাদেরকে বাছতে হবে। তো সেই যারা ভালো চরিত্রে অভিনয় করতে পারে তাদেরকে দেখতে হবে, চুজ করা হলো। তারপর রিহার্সাল করতে হবে, অভ্যাস করতে হবে। সে অভ্যাস করার পর আমাদেরকে যেদিনকে নাটক হবে সেই তার 2 থেকে 3 দিন আগে আমাদেরকে মঞ্চ তৈরি করতে হবে, ঠিক আছে। নাটকের মঞ্চ তৈরি করার জন্য সেটা খুব ভালো জিনিস, কারণ সব দিকে মঞ্চ যদি ঠিকঠাক না থাকে তাহলে নাটকটা ঠিক দেখাবে না ভালো, ঠিক আছে। নাটকের মঞ্চ তৈরি করতে হবে। মঞ্চ তৈরি করার পর তারপর আমাদেরকে সেটা নাটক অভিনয় করার জন্য যে সমস্ত জিনিস দরকার সেগুলো আয়োজন করে সঠিকভাবে ঠিক সময়ে ক্যারেক্টারগুলোকে ঢুকিয়ে তাদেরকে অভিনীত করে, কেউ যদি একটা নিচে যদি কেউ একটা নাটকটাকে যে পাঠ করে, অর্থাৎ যে পাশ থেকে বলে দেয়, সেটা যদি ঠিকঠাক বলে দেওয়ার মতো সব কিছু আয়োজন করতে হবে। একটা নাটক আয়োজন করতে গেলে অনেক কিছু ব্যাপার আছে, তো সেটা জানতে হবে। তো সেটাই আমরা জানবো এখানে, যে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য স্টেজ, অর্থাৎ তুমি কীভাবে স্টেজটাকে বা মঞ্চটাকে তৈরি করবে, ঠিক আছে। তো প্রথমে আমার যে এরকম জিনিস দরকার, অর্থাৎ যদি স্কুলের মধ্যে যদি কোনো স্টেজ থাকে তো সেটা ভালো, তো সেখানে আমরা করতে পারবো। শুধুমাত্র আমার যে জিনিসগুলো দরকার, যা টেবিল দরকার তো টেবিল নেবো একটা, খাটিয়া দরকার তো খাটিয়া নিতে হবে, তো যেগুলো দরকার সেগুলো আনতে হবে। লিস্ট অফ ক্যারেক্টার ইন প্লে, অর্থাৎ যে সমস্ত চরিত্র আমি বললাম, যে যে কটা চরিত্র রয়েছে সেই চরিত্র সম্পর্কে আমাদের জানতে হবে, সেই চরিত্রগুলোকে বাছতে হবে তাদেরকে, বা যারা ভালো অভিনয় করতে পারে নাটকে তাদেরকে বাছতে হবে, তাদেরকে বলতে হবে। নেম অফ ইউর ফ্রেন্ডস হু উইল অ্যাক্ট ইন প্লে, অর্থাৎ তোমার বন্ধুরা যারা এই নাটক অভিনয় করতে চায় তাদের নামটা বলো, তো নামটা বলতে হবে। তো যাই হোক, এটা সেরকম কিছু নয়। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর তোমাদের বন্ধুদের মধ্যে আবার বলছি, যে যদি ক্লাস 4-এ যারা রয়েছে, তোমাদের জানাশোনা কোনো বন্ধু যারা ইংলিশের সম্পর্কে একটু একটু দুর্বলতা রয়েছে বা ভয় করে, তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হতে চলেছে। তো এই ভিডিওগুলো আমার এবং চ্যানেলটা তাদেরকে শেয়ার করে দেয়। কোনো ভিডিও যদি তারা দেখতে চায়, অর্থাৎ আমার তো ক্লাস 4-এর সমস্ত বইটা প্রায় কমপ্লিট হতে চলেছে, আর লেসন 9 এবং লেসন 10টা করলে কমপ্লিট হয়ে যাবে, তাহলে তারা সহজেই সমস্ত বইটাই পেয়ে যাবে এখানে। তো ক্লাসগুলো দেখলে তারা বুঝতে পারবে খুব সহজভাবে, সুন্দরভাবে, এবং ভালো হাতের লেখাতে বোঝানো রয়েছে, তাদের সহজে উপকৃত হতে পারবে। তো প্লিজ তাদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।